জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। ওটা তামাশা। ঠাট্টা তামাশা করে বিভিন্ন মানুষের কথার ধরন, মুদ্রাদোষ, অঙ্গভঙ্গি এসব নিয়ে সেদিন মাঠের ধারে খুব মজা চলছিল। আমাদের মধ্যে মানব ছিল অভিনয়ে একেবারে ওস্তাদ। ওই এইসব বেশি নকল করতে পারত। স্কুলের ছাত্র বন্ধুরা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি কেউ কেউ আবার মা বাবার মতো গুরুজনদেরও টেনে আনছিল। আমাদেরই একটি ছেলে খুব টেনে টেনে কথা বলতো। আসলে ওর তাড়াতাড়ি কথা বলতে গেলে কথা জড়িয়ে যেত। একটি ছেলে ছিল তোতলা, খেয়াল নেই তো দিব্যি গড়গড় করে কথা বলছে, আর খেয়াল করালেই দ্রুত তোতলা হয়ে যেত। মাস্টারদের অঙ্গভঙ্গি, মুদ্রাদোষ ছাত্ররা খুব খেয়াল করে। মানবও আমাদের হাসানোর জন্য ওরকম দোষগুলো মনে করে রাখত। বোবা, তোতলা, ট্যারা এরকম কাউকে পেলে ওর উৎসাহটা যেন আরো অনেক বেড়ে যেত। মাঠের ধারে সেদিন প্রচণ্ড হাসি ঠাট্টা হচ্ছে এইসব নিয়ে। মহারাজ মাঠের পাশ দিয়ে যেতে গিয়ে আমাদের খেয়াল করে হাসতে হাসতে এগিয়ে এসে বলেন, কি হে, এত হাসির কিছুটা দাও, সবটাই তোমরা নিয়ে নেবে। আমরা হাসাহাসি করলে মহারাজ খুব খুশি হতেন। আমরাও মহারাজকে পেয়ে কি যেন একটা আনন্দে গড়গড় করে নানান চরিত্রের মুদ্রা দোষগুলো বলতে লাগলাম। খেয়াল করলাম শুনতে শুনতে কেমন মলিন মুখ করে ফেললেন মহারাজ। তারপর ধীরে ধীরে বললেন, গিয়ে এখন এক বোঝা খাতা দেখতে হবে। আমরা মহারাজকে ছেড়ে দিলাম। উনি ধীরে ধীরে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। আমার মনটা কেমন খচখচ করতে লাগলো। মহারাজকে কিসের কারণে ব্যথা পেতে হলো বুঝতেই পারছিলাম না। নানান কথায় ঘটনায় আমরা আবার মেতে উঠলাম। সন্ধ্যায় প্রার্থনায় যোগ দিলাম। মহারাজ সবার সাথেই কথা বললেন। আমাদের কয়েকজনের সাথেও দেখা হলো। মহারাজ খুব হালকাভাবে কথা বলে স্থান ত্যাগ করলেন। আমার বুঝতে অসুবিধা হলো না মহারাজ একটু অসন্তুষ্ট হয়েছেন। আমাদের হাসি আমোদে তিনি বরাবরই আনন্দ পান। এবার এরকম হওয়ায় আমরা তেমন ভাবতেই পারছি না কি হলো। বেশিরভাগ ছেলের দল মনে হয় খেয়াল করছে না মহারাজের ব্যবহারটা কেমন পাল্টে গেছে। সে যাই হোক, আমরা পড়তে চলে গেলাম। পড়াশোনার পর খেতে গেলাম। ডাইনিং হলে এসে বসেছি সবাই সারিবদ্ধ হয়ে। দিবাকরদা ভাত বেড়ে দিচ্ছেন। একটু আগেই ওকে নিয়ে মাঠে হাসাহাসি হয়েছে। ওর একটা মুদ্রা দোষ আছে। মুখের নিচের ঠোঁটটা ও কারণে অকারণে কেমন অদ্ভুতভাবে নাড়ে। ও আসতেই আমার বন্ধুরা মিটমিট করে হাসতে লাগলো। আমিও দলের মধ্যেই আছি। এরপর খাওয়া শুরু হলো। খাওয়ার শেষে হাত ধুতে গিয়ে আমরা এই বিষয়ে আবার আলোচনা করতে লাগলাম। হাসাহাসি শুরু করলাম। ওয়ার্ডেন এসে আমাদের ঘরে যেতে বললেন। যে যার মতো বেডে গিয়ে কেউ পরের দিনের বই গোছাচ্ছি, কেউ হাতের কাজ করছি, কেউ কেউ আবার টান টান হয়ে শুয়ে পড়েছে। মহারাজ ঘরে এসে বললেন, জানো, তোমরা হাসি ঠাট্টা করলে আমার মনে খুব আনন্দ হয়। সমবয়স্করা একসাথে হলে একটা ছন্দ তৈরি হয়ে যায়। আমার উপভোগ করতে খুব ভালো লাগে। বিকেলবেলায় মাঠের পাশ দিয়ে আসতে গিয়ে তোমাদের হাসিতে আকৃষ্ট হয়ে কাছে গিয়েছিলাম। তোমরা রামকৃষ্ণ মিশনের ছেলে, তোমাদের কেন এমন ভুল হবে? কারোর কথা বলার অসুবিধা আছে, কেউ বেজায় মোটা, কারো কারো কোনো না কোনো কারণে মুদ্রাদোষ তৈরি হয়েছে, সেটা আমাদের জানা নেই।
কিন্তু ওই নিয়ে কি হাসি উপহাস করা উচিত? ওটা অভিনয় করে দেখিয়ে কি এমন মজা হয় বলো? ওটা তো ব্যক্তির দুর্বলতা। দুর্বলকে তো উপহাসের পাত্র করা উচিত নয়। দেখো, যদি কোনোভাবে দুর্বল লোকটা বুঝতে পারে তুমি তাকে নিয়ে, তার বিকারকে নিয়ে হাসাহাসি করছো, তবে সে ভয়ঙ্কর দুঃখ পেতে পারে। সেরকম হলে দেখবে তোমাদের কষ্টই হবে। আমাদের সময়ও তপন বলে একটি ছেলে ছিল, জানো তো। ছোটবেলায় ওর মা কোনো এক রোগে পাগল হয়ে গিয়েছিল। একদিন ওকে কোলে নিয়ে ওর মা নদীতে ঝাঁপ দিয়েছিল। মা মারা গিয়েছিল। ও রক্ষা পেয়ে গিয়েছিল আশেপাশের লোকের তৎপরতায়। কিন্তু তপনের তারপর থেকে কেঁপে কেঁপে ওঠা একটা দোষ হয়ে গিয়েছিল। আমাদের সাথে পড়তো, পড়ায় বেশ ভালো ছিল, খুব ভালো লিখতে পারত। যে শব্দ ঠোঁট বন্ধ করে তারপর উচ্চারণ করতে হতো, সেই কথাগুলো গাল ফুলিয়ে অনেক কষ্টে ও উচ্চারণ করত। আমার প্রিয় বন্ধু একবারও দুঃখ করে বলেছিল, জানিস, মা আমাকে এটাই দিয়ে গেছেন। সবাই যখন আমাকে নিয়ে হাসে, আমার মায়ের কথা মনে হয়। ডোবার আগে আমি এমনটি ছিলাম না রে। জলে ডোবার পর থেকে এমনটি হয়ে গিয়েছি। মায়ের চিহ্ন, তাই দুঃখ পাই না। ভাবি ভালো করে চাকরি বাকরি করতে পারবো তো। এরপর থেকে আমি খুব সাবধান হয়ে গিয়েছিলাম। আরেকটা ঘটনার কথা বলি, শোনো। আমার বাড়ি যে গ্রামে, সেই গ্রামের এক পুরোহিত একবার থ্রম্বোসিসে আক্রান্ত হন। তারপর থেকে তার হাত আর সোজাসুজি বস্তুর দিকে আসতো না। একটু বেশি চেষ্টা করে আনতে হতো হাতটা যথাযথ স্থানে। তার পুজো করা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। অল্প বয়সে অমন হয়েছিল। কাজ শেষ হয়ে গেল, অভাবের সাথেই জীবন কাটত। গ্রামের বহু মানুষ, অল্প বয়সীরা ওকে ভেঙাতো, বিদ্রুপ করত, হাসাহাসি করত। ওর নাম ছিল সত্যকান্ত। নাম হয়ে গেল বেঁকাকান্ত, তারপর বিকে। সেই পুরোহিতের ছেলেটি আমার কাছে পড়তে আসতো। খুব দুঃখ করত বাবার অসহায়তার। গ্রামের প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী হয়ে আরও জ্বালা হয়েছিল। করুণা করে পঞ্চায়েত থেকে ওই কাজ আসে। সত্যকান্ত স্ত্রী খুব পরিশ্রম করত ঘরে বাইরে। ওদের সংসার দেখলে বড্ড কষ্ট হতো। তোমরা এরকমভাবে যদি একটু খোঁজ নিয়ে দেখো, বেশিরভাগই দেখবে কোনো না কোনো স্নায়ু দৌর্বল্য থেকেই এমনটা হয়েছে। আবার কেউ কেউ স্কুলে শৈশবে কোনো শিশুর ওই রকম দেখে পরস্পর মেলামেশায় নকল করে ফেলেছে। মানব চুপ করে সব শুনছিল। এবার সেও কেমন যেন বোকা হয়ে গেল। বলল, আমার ছোট কাকাও পাগল নয়, অথচ পাগল। কোনো বিষয় নিয়ে ভাবতে শুরু করলেই বেশি ভাবত। প্রচুর মাথা ছিল। সব মাস্টারই বলতেন ও জীবনে একটা বড় কিছু হবেই। কিন্তু ওর এত বাতিক এসে গেল যে শেষটায় ঘরেই থাকত, কাউকে ছুঁতো না। হাত পা ধোয়ায় বাড়াবাড়ি করত। পুকুরে নামলে উঠতে 1.5-2 ঘন্টা লাগিয়ে দিত। একাদশ শ্রেণীর পর পড়াশোনার চেয়ে পরিচ্ছন্নতায় বেশি মন হয়ে গিয়েছিল। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি। ব্যাস, এখনো আছে। ওকে আমরা নানান কথা বলি, উনি মন খারাপ করেন, কিন্তু ওর থেকে আর বের হতে পারেন না। স্কুলেও ওই জন্যই আর যাননি। মহারাজ বললেন, ওর দুর্বলতার সুযোগ নিয়ে এইভাবে মজা করা কি ঠিক? দেখো, আমি জানি তোমরা অঙ্কের মাস্টারকে 3D বলো। কেন বলো তাও আমি জানি।
কিন্তু তোমরা যেমন ওর চোখের দোষটাকে দেখে অমন নাম দিয়েছ, তেমন অঙ্কের গুণটা দেখে ওটাও তো নকল করতে পারো। দোষগুলো অত প্রকট করে দেখতে দেখতে, আচরণ করতে করতে ওই রকমই হয়েও তো যেতে পারো। আবার নকলে যদি অতই পারদর্শী হও, তবে ভালোটাই নকল করো, ওতে জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। যে এমন পারে সে অমনও পারে। যে যত কোমল সে তত শক্ত। বাবা, তোমাদের খুবই অল্প বয়স, তোমরা এই বয়সে ভালোগুলো নিয়েই হাসো, আলোচনা করো। ভালো স্কুলে পড়ছো, বিদ্রূপ করা শিখবে না তো। গুণ সমাদর শেখো, কাউকে নিয়ে তামাশা নয়। মনে রাখবে, মানুষ সবাই শিব। তাই তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন, খোঁড়াকেও খোঁড়া বলতে হয় না। তোমার পাটা এমন হলো কি করে, এভাবে বলতে হয়।